যে কবিতা আজকে আমরা পড়ব সেই কবিতার নাম রূপনারায়ণের কূলে। আর এই কবিতার যিনি কবি তিনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। এই কবিতার বিষয় কি, এই কবিতার মধ্য দিয়ে কবি কি বলতে চেয়েছেন, এই কবিতার প্রত্যেকটি শব্দ প্রত্যেকটি পংক্তি ব্যাখ্যা করার আগে এই কবিতার সঙ্গে জড়িয়ে থাকা কয়েকটি তথ্য আমাদের জানতে হবে, যে তথ্যগুলি কবিতার পংক্তি ব্যাখ্যাতে একান্তই দরকার হবে। একই সঙ্গে এই কবিতার পংক্তি ধরে পড়ার আগে বা কবিতার বিষয়টা জানার আগে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যক্তি জীবনের কিছু অংশের উপরে আগে আমাদের আলোকপাত করে নিতে হবে। আমি শুধু একটা কথা আগে বলে দিই যে রূপনারায়ণের কূলে কবিতার মধ্যে কবির ব্যক্তি জীবনের যে অভিজ্ঞতা, ব্যক্তি জীবনে ঘটে যাওয়া প্রিয়জনদের যে মৃত্যু বা যন্ত্রণা, তার কিন্তু ছায়াপাত এই কবিতার মধ্যে আছে। ফলে কবিতার সঙ্গে জড়িয়ে থাকা তথ্যগুলি এবং কবির ব্যক্তি জীবনটাকে যদি আমি না জেনে কবিতার বিষয়টা পড়তে যাই, তাহলে কিন্তু অনেক পংক্তির ব্যাখ্যা আমাদের কাছে পরিষ্কার হবে না। যদি আমরা এই তথ্যগুলোকে জেনে কবির ব্যক্তি জীবনের অভিজ্ঞতা বা প্রিয়জন হারাবার যন্ত্রণাগুলোকে যদি পূর্ব থেকে জেনে নিয়ে কবিতার পংক্তি বা শব্দ ধরে ব্যাখ্যাতে যাই, তাহলে কিন্তু কবিতা আমাদের কাছে অনেক সহজ রূপে দেখা দেবে। তাই কবিতার বিষয়, কবিতার নামকরণ এবং কবিতার শব্দ পংক্তি ধরে ব্যাখ্যার আগে আমি বুলেটিনের মতো রূপনারায়ণের কূলে কবিতার সঙ্গে জড়িয়ে থাকা তথ্যগুলোকে বলছি। এই প্রতিটা তথ্য তোমাকে মনে রাখতে হবে কবিতার ব্যাখ্যার সুবিধার্থে। 1 নম্বর বলি, রূপনারায়ণের কূলে কবিতাটি রচনার সময় হচ্ছে 1941 খ্রিস্টাব্দের 13ই মে। আমরা প্রত্যেকে জানি যে রবি ঠাকুর জন্মেছেন 1861-এ, তিনি মারা যাচ্ছেন 1941-এ, অর্থাৎ তিনি 80 বছর জীবিত ছিলেন। এই কবিতাটা তিনি লিখছেন 1941 খ্রিস্টাব্দে 13ই মে। কখন লিখছেন সময়টা গুরুত্বপূর্ণ, এই সময়টা কিন্তু কবিতার পংক্তি ব্যাখ্যাতে আমার লাগবে। কবিতাটা তিনি লিখছেন রাত্রি 3:15 মিনিটে, রাত্রি 3:15 মিনিটে তিনি লিখছেন। কোথায় বসে লিখছেন? সালটা বললাম 1941-এর 13ই মে, সময়টা বলছি রাত্রি 3:15 মিনিটে। আর কোথায় বসে লিখছেন? তিনি লিখছেন শান্তিনিকেতনের উদয়ন গৃহে। তাহলে আমি 3টে জায়গা পেয়েছি। কবিতা রচনার সময় 1941-এর 13ই মে, এবং কটার সময়? রাত্রি 3:15 মিনিটে, এবং লিখছেন কোথায় বসে? শান্তিনিকেতনের উদয়ন গৃহে। কেমন অবস্থায় লিখছেন? আমরা প্রত্যেকে জানি রবি ঠাকুর 80 বছর জীবিত থাকাকালীন শেষ 1-2 বছর বাদ দিয়ে প্রায় তিনি নীরোগ ছিলেন। কোনো রোগ তার তেমন অর্থে ছিল না। কিন্তু 1941-এর 13ই মে যখন তিনি কবিতাটা লিখছেন, আমরা এই তথ্যটা জানি যে রবি ঠাকুর মারা যাচ্ছে 1941 বা 1941-এর 7ই আগস্ট।
তখন কিন্তু রবি ঠাকুর অনেকটাই শয্যাশায়ী ছিলেন, এবং তখন এই শয্যাশায়ী থাকাকালীনই কিন্তু তিনি এই কবিতা লিখছেন। এই যে কবিতাগুলো লিখেছেন, সেই কবিতাগুলোর কিন্তু কোনোটারই তিনি কোনো নাম দিয়ে যাননি, তিনি সেগুলোকে ক্রম ধরে লিখতেন। এখানে একটু বলে দিই যে রবি ঠাকুরের এই যে কাব্য, এই যে তিনি যে কবিতাগুলো লিখছেন, তিনি এই কবিতাগুলো কিন্তু কবির অসুস্থ অবস্থায় মুখে মুখে রচিত। আমি একটু আগে বলেছি তখন তিনি শয্যাশায়ী, অসুস্থ অবস্থায় তিনি মুখে মুখে বলতেন, অন্যরা সেটা লিখতেন, কাছে যারা থাকতেন তারা লিখে নিতেন, পরে রবি ঠাকুর যেটা করতেন ওটাকে সংশোধন করে মুদ্রণের তিনি অনুমতি দিতেন। এখানে আর একটা তথ্য বলে দিই যে কয়েকটি কবিতা কিন্তু তার নিজ হস্তে লিখিত, অনেকগুলো কবিতা কিন্তু তিনি শয্যাশায়ী অবস্থায় মুখে মুখে বলতেন, আর যারা কাছে থাকতেন তারা লিখতেন। এবার এই যে কবিতাগুলো তিনি লিখেছেন, সেই কবিতাগুলো কিন্তু তার মৃত্যুর পরে প্রকাশিত হলো, এবং মৃত্যুর পরে সেই যে কবিতা গুচ্ছ, সেই কবিতা গুচ্ছটার নাম হলো শেষ লেখা। শেষ লেখা এই নামকরণটা কিন্তু রবি ঠাকুরের নিজের দেওয়া নয়, এই নামকরণটা কিন্তু বিশ্বভারতী এর নাম দিয়েছে শেষ লেখা। এই শেষ লেখা কাব্যগ্রন্থের মধ্যে 15টা কবিতা আছে, অর্থাৎ 15টা কবিতা নিয়ে এই কবিতা গুচ্ছ বইটা তৈরি, শেষ লেখা। সেই কাব্যগ্রন্থের 11 নম্বর কবিতা বা 11 সংখ্যক কবিতা হচ্ছে কিন্তু রূপনারায়ণের কুলে। তাহলে আমি যে তথ্যগুলো দিলাম সেই তথ্যটা হচ্ছে এইটা, যে রবি ঠাকুর যে 15টা কবিতা লিখেছেন, সেই 15টা কবিতা কিন্তু তিনি কাব্যগ্রন্থের আকারে প্রকাশ করে যেতে পারেননি। তার মৃত্যুর পরে বিশ্বভারতীর পক্ষ থেকে শেষ লেখা নামে এই কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়। এই কাব্যগ্রন্থের মধ্যে 15টা কবিতা আছে, আর সেই 15টা কবিতার মধ্যে 11 নম্বর কবিতা হচ্ছে রূপনারায়ণের কুলে। এই কাব্যগ্রন্থের কবিতাগুলির কোনো নাম নেই, এগুলো সংখ্যার ক্রম অনুসারে চিহ্নিত, অর্থাৎ সংখ্যার দ্বারা চিহ্নিত নামহীন কবিতা, সংখ্যার দ্বারা চিহ্নিত নামহীন কবিতা। আর এই যে বললাম যে শেষ লেখা, যে বইটি 30শে অক্টোবর 1941 খ্রিস্টাব্দে বিশ্বভারতী থেকে প্রকাশিত হলো, আর যিনি প্রকাশ করলেন তার নাম হচ্ছে পুলিন বিহারী সেন। শেষ লেখা বইটি 30শে অক্টোবর 1941 খ্রিস্টাব্দে বিশ্বভারতী থেকে প্রকাশিত হলো, আর যিনি প্রকাশ করলেন তার নাম হচ্ছে পুলিন বিহারী সেন। এখানে আর একটা তথ্য দিয়ে যাই, যেটা আমি একটু আগেই বলেছি, যে এই যে শেষ লেখা এই গ্রন্থটির নামকরণ কিন্তু কখনোই কিন্তু রবি ঠাকুর নিজে করেননি, করার কথাও নয়, কারণ এই কাব্যগ্রন্থ প্রকাশিত হয় তার মৃত্যুর পরে। এই গ্রন্থের নামকরণ রবি ঠাকুর করে যাননি। আরেকটা তথ্য দিই, যখন এই কবিতাটি পার্টিকুলার এই কবিতাটা নির্দিষ্ট করে এই কবিতাটি জয়শ্রী পত্রিকায় আষাঢ় মাসের 1348 বঙ্গাব্দে যখন প্রকাশিত হলো, পত্রিকায়, কাব্যগ্রন্থে নয়, যখন পত্রিকায় কবিতাটি জয়শ্রী পত্রিকায় 1348 বঙ্গাব্দের আষাঢ় সংখ্যাতে প্রকাশিত হলো, তখন কিন্তু কবিতাটির নাম ছিল কঠিনেরে ভালোবাসিলাম। কঠিনেরে
ভালোবাসিলাম। কিন্তু দ্বাদশ শ্রেণীতে যখন কবিতাটি পাঠ্য করা হলো তখন কিন্তু কবিতাটির নামকরণ হলো এই কবিতার প্রথম পংক্তির নাম অনুযায়ী রূপনারায়ণের কুলে। আর গোটা কবিতাটা যদি তুমি পড়ে দেখো তাহলে দেখবে গোটা কবিতার মধ্যে 15টি পংক্তি আছে। 15টি পংক্তি আছে। পরিষ্কার? যে তথ্যগুলো আমি দিয়েছি আমি সেই তথ্যগুলোকে আরেকবার বুলেটিনের মতো সংক্ষেপে বলে দিই যে রূপনারায়ণের কুলে কবিতাটি 1941-এর 13ই মে রাত্রি 3:15 শান্তিনিকেতনের উদয়ন গৃহে লেখা। শেষ লেখা এবং সে এই কাব্যগ্রন্থের মধ্যে 15টি কবিতা আছে। যখন কবি এই কবিতাগুলো লিখছেন তখন তিনি অসুস্থ ছিলেন এবং তখন তিনি মুখে মুখে বলতেন, আর যারা কাছে থাকতেন তারা লিখে নিতেন। পরে কবি সংশোধন করে মুদ্রণের অনুমতি দিতেন। এই কাব্যগ্রন্থের কয়েকটি কবিতা তার নিজের হাতে লেখা, কতকগুলো তিনি মুখে মুখে বলেছেন, অন্যরা যারা কাছে থাকতেন তারা লিখে নিয়েছেন। এই রবি ঠাকুর এই সময় যে 15টা কবিতা লিখেছেন সেই 15টা কবিতাকেই একত্র করে বিশ্বভারতী যে কাব্যগ্রন্থটি প্রকাশ করেছিল সেই কাব্যগ্রন্থটির নাম ছিল শেষ লেখা। শেষ লেখা কাব্যগ্রন্থের মধ্যে 15টি কবিতা আছে। আর যে কবিতাটি দ্বাদশ শ্রেণীতে আমাদের পাঠ্য রূপনারায়ণের কুলে, সেটা এই কাব্যগ্রন্থের 11 সংখ্যক কবিতা। আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য আমি বলেছি যে এই কাব্যগ্রন্থের কোনো কবিতার কোনো পৃথক নাম নেই। এগুলো নামহীন কবিতা, অর্থাৎ সংখ্যার দ্বারা চিহ্নিত কবিতা। 15টা কবিতা আছে। 11 নম্বর কবিতা হচ্ছে রূপনারায়ণের কুলে। আর একটা তথ্য দিয়েছি যে এই কবিতাগুলো শেষ লেখা কাব্যগ্রন্থে স্থান পেয়েছে। এই শেষ লেখা কাব্যগ্রন্থের নামকরণ রবি ঠাকুর নিজে দেননি। এই নামকরণ বিশ্বভারতীর পক্ষ থেকে দেওয়া হয়েছে এবং বিশ্বভারতীর পক্ষ থেকে এই কাব্যগ্রন্থটি প্রকাশিত যিনি করেছেন তার নাম হচ্ছেন পুলিন বিহারী সেন এবং সময়টা হচ্ছে 30শে অক্টোবর 1941 খ্রিস্টাব্দ। কিন্তু এই কবিতাটি কাব্যগ্রন্থে স্থান পাওয়ার আগে জয়শ্রী পত্রিকায় 1348 বঙ্গাব্দের আষাঢ় সংখ্যাতে প্রকাশিত হয়েছিল। তখন কিন্তু কবিতাটির নাম ছিল কঠিনেরে ভালোবাসিলাম। এই কাব্যগ্রন্থের 11 নম্বর পংক্তির নাম অনুযায়ী। কিন্তু দ্বাদশ শ্রেণীতে যখন কবিতাটি পাঠ্য করা হলো তখন কিন্তু সংকলকেরা এই কবিতার নাম দিয়েছেন এই কবিতার প্রথম পংক্তির নাম অনুযায়ী কঠিনেরে ভালোবাসিলাম। এই গোটা কাব্যগ্রন্থের মধ্যে 15টি পংক্তি আছে। এবার আমরা যেটা করব, আমি একটু আগেই বলেছি যে এই কবিতা পড়তে গেলে রবীন্দ্রনাথের ব্যক্তি জীবনের কিছুটা জায়গা আমাদের জেনে নিতে হবে। কেন জেনে নিতে হবে সেটা আমি বলেছি যে রবি ঠাকুরের ব্যক্তি জীবনের অভিজ্ঞতা এই কবিতার মধ্যে কিন্তু প্রতিফলিত হয়েছে। ফলে রবি ঠাকুরের ওই অধ্যায়টা যেখানে তিনি প্রিয়জনদের হারাচ্ছেন, মৃত্যু কবিকে একের পর এক আঘাত বেদনায় জর্জরিত করছেন, সেই জায়গাটা কিন্তু আমাদের একটু জেনে নিতে হবে। না জানলে কিন্তু কবিতার পংক্তি বা লাইন ধরে ব্যাখ্যা করা আমাদের পক্ষে সহজ হবে না। আমি কতগুলো রবি ঠাকুরের গোটা জীবন বলতে গেলে তো অনেক সময় লাগবে।
আমি কতগুলো তথ্য দিই। অনেকে রবীন্দ্রনাথ সম্পর্কে ভ্রান্ত ধারণা আছে যে জমিদার পরিবারে জন্মেছেন, সোনার চামচ মুখে দিয়ে জন্মেছেন, ফলে এই মানুষটার পক্ষে কবিতা লেখা অনেক সহজ, তিনি কোনো ব্যথা পাননি, যন্ত্রণা পাননি। আমি কতগুলো তথ্য দিই, সেই তথ্যগুলোর মাধ্যমে তুমি জানতে পারবে যে রবি ঠাকুরের ব্যক্তি জীবন কতটা যন্ত্রণায়, আঘাতে, বেদনায় জর্জরিত ছিল। রবি ঠাকুর জন্মেছেন 1861-এ, 1861-তে। যখন তার বয়স হচ্ছে মাত্র 14 বছর, অর্থাৎ সালটা হচ্ছে 1875, তখন রবি ঠাকুরের জীবন থেকে চলে গেলেন মা সারদা দেবী। রবি ঠাকুরের 1902 সালটা মারা গেলেন স্ত্রী মৃণালিনী দেবী। 1905 রবি ঠাকুরের জীবন থেকে চলে গেলেন তার বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর। 1884 যখন রবি ঠাকুরের বয়স 23, তখন রবি ঠাকুরের জীবন থেকে চলে গেলেন তার নতুন বৌঠান কাদম্বরী দেবী। 1918 রবি ঠাকুরের জীবন থেকে চলে গেলেন তার বড় মেয়ে মাধুরী লতা অর্থাৎ বেলা। 1903 রবি ঠাকুরের জীবন থেকে চলে গেলেন তার মেজ মেয়ে রেণুকা। 1907 রবি ঠাকুরের সবচেয়ে কাছের, রবি ঠাকুরের ছোট ছেলে সোমেন্দ্র ঠাকুর মারা গেলেন। 1899 ভাইপো বলেন্দ্রনাথ ঠাকুর মারা গেলেন। একের পর এক প্রিয়জনকে হারাতে হয়েছে রবি ঠাকুরের জীবৎকালের মধ্যে। প্রিয়জন হারাবার এইরূপ বেদনা পৃথিবীর কোনো কবি এরকম ধাপে ধাপে পেয়েছেন বলে আমার মনে হয় না। রবি ঠাকুরের এই ব্যক্তি জীবনের এই প্রিয়জন হারাবার বেদনা, আঘাত, কষ্ট, যন্ত্রণার ছায়াপাত এই কবিতার মধ্যে কিন্তু রয়েছে। আমরা এইটুকু জেনে যদি কবিতার ব্যাখ্যাতে যাই, তাহলে কবিতাটা আমাদের কাছে অনেকটা সহজ লাগবে। এইটুকু আজ, পরের বিষয়টা পরের দিন।